প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যে যেখান থেকে কথা বলছেন, আপনাদেরও ধারণ করতে হবে। একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোনো দলের সম্পৃক্ততা এখন আমরা চিহ্নিত করতে পারি নাই? কি করে বলে? আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষায় আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। দেখেন, যে লোকটাকে মানা হয়েছে সেই লোকটার বাবা মা বলতেছে, মানে তার সন্তান বলতেছে যে আমার বাবাকে অথবা আমার স্বামীকে মারা হয়েছে, সে কি চাইছে তার কাছে? মাসে কত চাইছে? 2 লক্ষ করে টাকা। এটা ভিডিও তাদের আছে না নাই? আছে। এটা দেখছেন না দেখেন নাই? দেখছেন। এখানে মিডিয়া আছে, যারা আছেন দেখতে দেন, এই ক্যামেরায় আমাদের কথা যাবে হয়তো কোনো না কোনোভাবে। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আপনারা কাকে বাঁচানোর জন্য এই কথা বলছেন? কেন এই কথা বলার অধিকার তো আপনাদের 2 কারণ থাকার কথা না। এক, পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে, তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল। নাম্বার 2, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত 24 ঘন্টা, 48 ঘন্টা, 2 দিন, 3 দিন তাদের তো এই কথা বলা হচ্ছে, তাদের আইনগত ভিত্তি, লিগ্যাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি, তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষায় আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি, সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। আমি এই কথা বলছি এই জন্য, এই সমস্ত বিষয় সামনে রেখেই আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য আরও বেশি শক্ত এবং স্পষ্ট ভূমিকা আমাদের পালন করতে হবে। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন। বিচারের সংস্কৃতহীনতা, যারা বিচার চান না, যারা বিচার নিয়েছে নির্বাচন চান, যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান, আপনাদের তো সবচেয়ে, আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের 1 বছরে 200 খুন হয়েছে কিনা আপনাদের নেতাকর্মী, অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে তো আপনাদের নিজেদের দ্বারা নিজেদের 200 লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন। তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা, সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য 7 দফা দাবির ভিত্তিতে সেদিন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সেদিন শুধুমাত্র 7 দফা দাবি ঘোষণা করবে জামাত ইসলামের পক্ষ থেকে না, এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। সেই দাবি বাস্তবায়নে আমরা আপনারা এখানে যারা আছি, আমাদের উপস্থিতিটার মধ্য দিয়ে ডিপেন্ড করবে এই প্রোগ্রামটা কতখানি ঐতিহাসিকভাবে জাতির সামনে এটাকে আমরা উপস্থাপন করতে পারব। পঞ্চম যে কথাটি আমি বলতে চাই আপনাদের কাছে, সম্মানিত ভাইয়েরা, দেখেন, আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের প্রেক্ষাপট 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কোনো বিশ্লেষক এমন বলেছেন যে ওই সময় জনগণ, ছাত্র এবং জনতার এমন ভূমিকা ছিল, এমন প্রত্যাশা ছিল
জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি চাইতো তাহলে সেই সময় ইসলামী রাষ্ট্র চাইলে তারা ঘোষণা দিয়ে দিতে পারত, চাইলে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিতে পারত। আর সেখানে তো আমরা আমাদের এটি মাযহাবের মুক্তির জন্য একটা মিছিল করি নাই। কেন করি নাই? আমরা চেয়েছি একটা স্থিতিশীলতা। কেন করি নাই? আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক। কেন করি নাই? আমরা চেয়েছি জনগণ দেখুক বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ। এই কথা বহু দল বলেন, অথচ তার বক্তব্যের সাথে তাদের নিজেদের কোনো সম্পর্ক নাই। তাদের উল্টে বলা উচিত, দলের চেয়ে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে তাদের কাছে ব্যক্তি বড়। এই ব্যক্তি বড় বলেই তারা বলেন আমরা যত বড় দল তত অপকর্ম আমাদের বড়, কারণ তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমি এই কথা এই কারণে বলতে চাই না যে একটা দলকে পর্যালোচনা করা, সমালোচনা করার দায়িত্ব আমাদের। আমরা দায়িত্ব নিচ্ছি এই কারণে, এই সতর্কতা আমাদের ব্যাপারে যদি থাকে আপনারা বলেন। কারণ আপনি সংস্কার কমিশনে শুধুমাত্র রাষ্ট্রীয় যে সংস্কার করলেন, ওই সংস্কার বাস্তবায়ন কি বাংলাদেশের বাইরের লোকেরা এসে করবে? এই সংস্কার কি ফেরেশতারা এসে সরাসরি এটা কার্যকর করবে? কারা করবে? এই রাজনৈতিক দলগুলোই করবে। তো সেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায়। পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা, মানুষের আবার কপালে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। পারবেন না বলেই তো আজকে উপদেষ্টারা বলছেন আমরা হতাশ হয়ে যাচ্ছি, আমরা ভালো কিছু কাজ করতে চাই, ভালো মানুষ পাচ্ছি না। আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই, কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ আমরা পাচ্ছি না। আমাদের আলোকিত কিছু মানুষেরা নিজেদেরকে আলোকিত দাবি করে দেশ ছাড়া হচ্ছেন, দেশ থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছেন। দেশে আসছিলাম, এই দেশ থাকার উপযুক্ত নয়। এবং অভ্যন্তরীণভাবে, এটা আপনাদেরকে আজকে বলছি, অভ্যন্তরীণভাবে আপনারাও খেয়াল করবেন, 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্টের পর দেশের বাইরে যারা দীর্ঘদিন অবস্থান করছিলেন তারা এবং তাদের সন্তানদেরকে নিয়ে এই নতুন একটা বাংলাদেশে এসে আবার তাদের জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মধ্যে আবার খেয়াল করবেন, এই আমাদের রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে পড়েছেন, রাজনৈতিকভাবে যারা সংস্কারে নিজেদেরকে মনোযোগ দিতে পারেন না, যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না, যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না, যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না, তাদের এই চরিত্র, তাদের আবার নতুন আর এক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছে, মেসেজ দিচ্ছেন তারা। আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ আছে কিনা, আমি জানি না আপনাদের পর্যন্ত এই সংবাদ পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় থাকে তাহলে আপনারা জনগণের পালস বলতে ব্যর্থ হয়েছে, জনগণের সাথে আপনাদের কানেক্টিভিটি নাই। কিন্তু আমি মেসেজকে সামনে রেখে বলছি, এরকম অসংখ্য ভাইয়েরা বোনেরা আজকে হতাশ হয়ে দুশ্চিন্তার ভাঁজ কপালে ফেলে তারা আজকে মেসেজ দিচ্ছেন, ভাই দুর্ভাগ্য, এসেছিলাম একটা ভালো চিন্তা নিয়ে, কিন্তু এই দেশে আর থাকতে ইচ্ছা করে না, চলে যাচ্ছি। আমরা আমাদের 19 জুলাইয়ের সমাবেশের মাধ্যমে এই দুশ্চিন্তায় যাদের কপালে ভাঁজ পড়েছে তাদেরকে আমরা বলবো, রাত গভীর হয়েছে, অন্ধকার বেড়েছে, আলোর যাত্রা শুরু করে 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে এক নতুন আলোর পৃথিবী আমরা তুলে ধরবো, যাতে করে যারা গিয়েছেন তারা আবার ফিরে আসবেন, শুধু না যারা এখন আসতে পারেন নাই তারা আসার মতো একটা নতুন বাংলাদেশ দেখতে পায়। এই দায়িত্ব পালন করার জন্যই 19 জুলাই আমরা আপনারা যেখানে আছি, যেখান থেকে যারা পারছি প্রত্যেকে সেদিনের কর্মকাণ্ডটা হবে আমার অফিস, আমার হাসপাতাল, আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে যা আছে প্রত্যেকে আগের দিন থেকেই প্ল্যান করে ফেলতে হবে যে আমি আমার অফিসের 25 জন, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন, আমি আমার হসপিটালের রিপ্লেসমেন্ট দিয়ে 50 জনকে, 100 জনকে আমি সেখানে হাজির করার জন্য আমার সাথে একজন মিছিল করে 50 জন, 60 জন, 70 জন, 150 জন, 100 জন নিয়ে মিছিল করে আপনি ইউনিট থেকে বের হয়ে আসবেন। আমাদের সর্বশেষ নির্দেশনা হচ্ছে, আমরা বলেছি যে আপনি ইউনিট থেকে আপনার মিছিল শুরু করবেন না, একজন ব্যক্তি থেকে ইউনিট মিছিলে নিয়ে আসবেন। একজন কর্মীকে আমরা 50 জন টার্গেট দিয়েছি। এই একজন কর্মী যদি 50 জন টার্গেট করেন তাহলে ওই 50 জনকে নিয়েই তো আপনি একটা ইউনিটে মিছিল নিয়ে চলে আসবেন। ওই ইউনিটে 4টা, 5টা, 7টা মিছিল যখন আসবে সেই মিছিলগুলি আপনি ওয়ার্ডে চলে আসেন। সেই ওয়ার্ডের মিছিলটা নিয়ে আপনি কয়েক হাজার লোক নিয়ে আপনি ওয়ার্ডের মিছিলটা করে
আপনি সেখান থেকে থানার একটা স্পট ঠিক করেন। যদি এক থানায় সম্ভব না হয়, আপনি থানার 4টা স্পট ঠিক করেন, 5টা স্পট ঠিক করেন। ঠিক করে সেখান থেকে তাদেরকে দিয়ে আমরা আমাদের নির্ধারিত জায়গায় পৌঁছে আমাদের প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য 19শে জুলাইয়ের প্রোগ্রামটা নানান কারণে আমাদের জন্য যেমন একই সাথে চ্যালেঞ্জিং, একই সাথে হিস্ট্রিক্যাল, একই সাথে এটাকে অ্যাচিভেবল করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা শুধু একটা প্রোগ্রাম করা নয়, আবার বলছি, এই প্রোগ্রামের এখন থেকে শুরু করে 19শে জুলাইয়ের সকাল পর্যন্ত আমাদের 70 ভাগ অ্যাচিভমেন্ট করে ফেলতে হবে, 30 ভাগ অ্যাচিভ করতে হবে আমাদের শুধু প্রোগ্রামের দিন ওই 3.5 ঘন্টা। যেই 3.5 ঘন্টা আমরা মূলত স্টেজে থাকবো, আর বাকি পুরো 70 ভাগ আমাদেরকে টার্গেট করতে হবে এই সময়ের মধ্যে যেন আমরা সকল মানুষের কাছে জনে জনে বারে বারে দাওয়াত নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারি। আমি শেষ আপনাদের কথা বলে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে ভাইয়েরা, দেখেন বাংলাদেশ জামাত ইসলামী যে সকল ষড়যন্ত্র হয়েছে, আমাদের বিরুদ্ধে যত বাধা প্রতিবন্ধকতা এসেছে, আমাদের ব্যাপারে যত কুৎসা রটনা করা হয়েছে, আমাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে, এই সমস্ত কথার প্রেক্ষিতে আমরা সেদিন একটা কথা বলেছিলাম, কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। আমাদের হতাশার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই, আমাদের দুশ্চিন্তার কিছু নেই, আমাদের ক্রাইসিস বলে কিছু নেই, আমাদের ক্রান্তিকাল বলে কিছু নেই। কারণ আমরা টার্গেট নিয়ে কাজ করি আমাদের দুনিয়ার শুধুমাত্র অর্থবহ কোনো কিছু করার জন্য। আমাদের দুনিয়া অর্থবহ কিছু যদি হয় এটা বোনাস, নাহলে মূল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে পরকালে নিজেকে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে গড়ে তোলা, এবং সেই লক্ষ্যে আমাকে কাজ করা। এই কাজ যদি আমি টার্গেট করি, তাহলে আমার দুনিয়ার টার্গেট আমার অর্জিত না হলে আমার কিছু যায় আসে না। সেই লক্ষ্য অর্জনে তো আমাকে কাজ করতে হবে, সেই লক্ষ্য অর্জনে তো আমাকে সামনের দিকে এগুতে হবে, সেই লক্ষ্য অর্জনে তো আমাকে প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেই টার্গেট বাস্তবায়নেতে আপনাকে পাগলপাড়া হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূমিকা নিয়েছিলেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জামানার লোকেরা পাগল উপাধি দিয়েছিল। আপনি তো সেই পাগল উপাধি পাওয়ার যুগে এখন আছেন, অথচ আমাকে তো ইসলামী আন্দোলনে পাগল বলা হয় না। আমাকে তো ব্যবসার পাগল, আমাকে চাকরির পাগল, আমাকে পরিবারের পাগল, এই পাগল আমাকে উপাধি দেওয়া হয়। আমি প্রফেশনালি পাগল, কিন্তু আমি ইসলামী আন্দোলনের পাগল, এই কথা তো আমাকে বলা হচ্ছে না। মানে তার অর্থ হলো আমাকে এখনো এই আন্দোলনের কাজে যেভাবে নিবেদিত করা দরকার, সেইভাবে আমি নিজেকে নিবেদিত করতে পারি নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা এই কারণে বলছি যে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারাই তো আল্লাহর উপরে ভরসা করে এই পল্টনে, যখন একজন লোক বের হওয়া কঠিন ছিল, বের হলেই গুলি করা হতো, সেই সময়ও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা যখন এখানে মিছিল করতাম, আমরা যখন এখানে পিকেটিং করতাম, আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হতো, ভাই আর যাই করেন পল্টনে কিছু করেন না, আর যাই করেন পল্টনে আপনারা নাইবেন না, আর যাই করেন পল্টনে আপনারা কোনো কিছু দেখানোর চেষ্টা করেন না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কি সেই কথা শুনেছি নাকি আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি? আমরা এই পল্টনকে বলি এটা হচ্ছে হাজা বালাদান আমিনান, এটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা, যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। বহু দুর্ঘটনা বহু জায়গায় ঘটেছে, অথচ সবচেয়ে বেশি শুধু এখানকার না, শুধু মহানগরীর না, কেন্দ্রের বহু প্রোগ্রাম আমাদের এই পল্টনে আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন নাই, শুধু তিনি এমনভাবে সাহায্য করেছেন, আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত প্রতিপক্ষের চোখগুলোকে আল্লাহ তাআলা এই জায়গার জন্য অন্ধ করে রেখেছে। আমরা বিস্মিত হতাম যে কি করে আমাদের আমিরের জামাত সহ নেতৃবৃন্দ এখানে প্রায় 2 দিন 3 দিন পর পর আমরা এখানে বড় বড় মিটিং করেছি। সেই পল্টন, এই পল্টন, যেই পল্টনে আমাদের এত কিছু আল্লাহ তাআলা নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সেই পল্টনে জনশক্তি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের 19শে জুলাই প্রোগ্রামের মাধ্যমে এর হক আদায় করা, এর কাফারা আদায় করা, এর জন্য নিজেকে উপযুক্ত করে তোলা। আমাদের প্রত্যেকটা ইউনিটিকে এর মধ্য দিয়ে একটা দাওয়াতি ইউনিট থেকে সাংগঠনিক ইউনিটে রূপান্তরিত করার জন্য এখন লোককে এনগেজ করে ফেলা। আমি আবার বলছি যে 30% ওই দিন, বাকি 70% আমাদেরকে টার্গেট করতে হবে, যেন আমরা এমনভাবে আমার ইউনিটটাকে টার্গেট করে ফেলতে পারি। মাত্র তো 200, আমরা 200 লোককে টার্গেট দিয়েছি, তো 200 লোককে টার্গেট করে যদি আপনি এখন থেকে কাজ করেন, আমাদের প্রত্যেকটা ইউনিট, এখন যতগুলি ইউনিট আমি শাহিন আহমেদ খানকে
জিজ্ঞেস করেছি, বা শাহিন আহমেদ খান আমাকে বলেছে যে আমাদের এই কয়টি ইউনিট আছে। তো এই কয়টি ইউনিট যদি থাকে, যে কয়টি ইউনিট আছে, এই প্রত্যেকটা ইউনিট যদি টার্গেট করে 200 লোককে নিয়ে আমরা এখন কাজ করি, তাহলে প্রত্যেকটা ইউনিট থেকে 2টা দাওয়াতি ইউনিট, এর বিপরীতে একটা নতুন সাংগঠনিক ইউনিট বের করা সম্ভব না? সম্ভব না? সম্ভব। তাহলে তো আমাদের শুধু মানে 19শে জুলাইয়ের প্রোগ্রাম সফল হবে, নাকি ইউনিট সংখ্যা বৃদ্ধি পাবে? শুধু কি ইউনিট সংখ্যা সাংগঠনিক বৃদ্ধি পাবে? দাওয়াতি ইউনিট সংখ্যা বৃদ্ধি পাবে। আমার লক্ষ্য অর্জনে তো আমি সাংগঠনিকভাবে এড়িয়ে যাব। এর মধ্য দিয়ে আমাদের অনেক নতুন মানুষ বের হয়ে আসবে, নতুন ব্যবসায়ী বের হয়ে আসবে, নতুন প্রফেশনাল বের হয়ে আসবে, নতুন আলেম বের হয়ে আসবে, নতুন কবি, সাহিত্যিক, সাংবাদিক এখানে বের হয়ে আসবে। কারণ পল্টন হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় শুধু এক ধরনের ক্যাটাগরির লোক অবস্থান করে না, বিভিন্ন ধরনের মানুষ এখানে অবস্থান করেন এবং অত্যন্ত সচেতন মহল এখানে অবস্থান করেন। সেই সচেতন মহল যারা এখানে অবস্থান করেন, তাদের মধ্যে কাজ করার এই তীব্র আগ্রহ নিয়েই আমাদেরকে ভূমিকা পালন করতে পারলেই কেবলমাত্র 19শে জুলাইয়ের প্রোগ্রাম সার্থক এবং সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব যথাযথভাবে পালন করা। স্বাভাবিকভাবে পল্টনে আমরা যখন কাজ শুরু করেছি, আমাদেরকে তখন বলা হতো পল্টন হচ্ছে ইনস্ট্যান্ট ইমার্জেন্সি ফেস করা পার্টি। যখন ডাকা হবে তখন, এখন প্রয়োজন হলে এখন 200 জন লোক চলে আসবেন, এখন প্রয়োজন হলে এখন 100 জন লোক চলে আসবেন। এটা বলার দরকার না, এটা বলবেন না, বা এটা পল্টনে বলার অভ্যাস থাকার কথা না, বলেনও না আপনারা। আলহামদুলিল্লাহ, এখন ফোন করা হবে, এখন 200 লোক প্রেস ক্লাবে পাঠিয়ে দেন। এখন ফোন করা হবে, এখন 100 লোক কোর্টে পাঠিয়ে দেন। এখন ফোন করা হবে, 100 লোক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। এখন ফোন করা হবে, কিছু লোককে আপনারা রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো পাঠাতে পারছেন। এই রিজার্ভ ফোর্স হিসাবে যেই থানাকে আল্লাহ তাআলা এত মর্যাদার, এত বরকতের জায়গা হিসেবে কবুল করেছেন, সেই জায়গাটাকে 19শে জুলাইয়ের প্রোগ্রামকে কেন্দ্র করে আপনার এই প্রস্তুতিটাও তো সম্পন্ন করতে হবে যে আগামী দিনে শুধুমাত্র পল্টন 8 আসনে নির্বাচন না, শুধুমাত্র এখানে আমাদের কাউন্সিলর হিসেবে আমাদের আব্দুর রব ভাই না, শুধু কাউন্সিলর হিসেবে আমাদের শাহবাগ থানা না, শুধুমাত্র আশেপাশে কোনো ওয়ার্ড না, আমরা পল্টন থানাটাকে এমনভাবে গুছাবো যে থানার ইসলামী আন্দোলনের জোয়ারটা পুরো ঢাকা সিটি দক্ষিণকে আলোড়িত করবে। এখানে 8 আসনে বিজয়ী হওয়ার জন্য আমাদের অবস্থান নিজেদেরকে তৈরি করতে হবে। 8 আসনে বিজয়ী হওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট হেলাল ভাই কথা বলে গেছেন, উনি তো ওনার নিজের কথা উনি বলবেন না। আমরা আমাদের এলাকায় আমরা বলি না যে আমাদেরকে বিজয়ী করেন, আমরা বলি আমাদের টার্গেট ব্যক্তি এখানে, আমাদের টার্গেট হচ্ছে ইসলামকে বিজয়ী করেন। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি অ্যাডভোকেট হেলাল, আমি আব্দুর রব, আমি শাহিন আহমেদ খান, আমি মঞ্জুরুল ইসলাম, আমি অ্যাডভোকেট আমাদের মারুফুল ইসলাম ভাই, আমাদের তো ব্যক্তি টার্গেট না। আমাকে আজকে যদি বলা হয় আপনার নির্বাচন করতে হবে না, আমি 3 বার আলহামদুলিল্লাহ বলে উজুটু গোসল করে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ বাঁচাই দিয়েছে আমার। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা যেন ইসলামকে সংসদে পাঠিয়ে দেন। আমাদের অনেকে বলেন এই সুযোগ জামাত ইসলামের ইতিহাসে যেটা এবার আসছে, এটা আবার কত বছর পর আসবে আমরা কেউ জানি না। হয়তো আল্লাহ তাআলা এর চেয়ে ভালো সুযোগ তৈরি করে দিতে পারেন, নিশ্চয়ই পারেন। কিন্তু যেই সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটা কাজে লাগালেই এই সুযোগটা বাড়ানোর মালিক কে? আর যদি কাজে লাগানো না হয়, তাহলে এই সুযোগটা কমানোর কথা বলা আছে, কমানোর কথা বলা আছে, কমানোর কথা বলা নেই, শাস্তির কথা বলা আছে, শাস্তির কথা বলা আছে যদি এই সুযোগ কাজে না লাগায়। সেই জন্য এটা শাহিন আহমেদ খান, অ্যাডভোকেট মারুফুল ইসলাম ভাই, মঞ্জুরুল ইসলাম ভাই, শফিকুল ইসলাম মাসুদের এটা কোনো হুমকি না। হুমকিটা কার পক্ষ থেকে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, নিয়ামতকে যদি কাজে লাগাও আমি এটা কয়েক গুণ বৃদ্ধি করে দেব। লা আযীদান্নাকুম, কয়েক গুণ শুধু না, এটা বৃদ্ধি করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি এই নিয়ামতকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের ব্যবসার দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের চাকরির দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পরিবারের দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পেশাদারিত্বের দিকে ধাবিত হয়ে এটাকে কাজে লাগাতে ব্যর্থ হও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুধু আযাব না, কঠিন শাস্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত থাকতে বলেছেন। অবশ্যই তোমাদেরকে শাস্তির মুখে ফেলা হবে। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, আপনারা মাঝে মধ্যে যেমন বলেন না যে ভাই মনে করেছিলাম পরিস্থিতি ভালো, ভালোই হয়েছে, কিন্তু আমরা তো আবার নতুন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি। আমার মন বলে যে দুটো হতে পারে, এক, আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে ফেলে আপনাকে সেই দিকে নিয়ে যেতে চান, জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালামের একটার পর একটা পরীক্ষা শেষ করে করে তারপরে তাকে জাতির নেতৃত্বের জন্য, জাতির মসজিদের না,
জামাত ইসলামীর না, শুধু মোত্তাকিদের না, মুমিনদের জন্য না, মুহসিনদের জন্য না, মোত্তাকিদের জন্য না, কাদের জন্য? জাইলুকা লিন্নাসে ইমামা, নাস গোটা মানব জাতির জন্য তাকে ইমাম হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আমি আপনাদের কাছে বলি ভাইয়েরা, জামাত ইসলামীকে আল্লাহ তাআলা এবার যে পরীক্ষার মধ্যে ফেলেছেন, কেউ কেউ এটা বলেন ভাই ওনাদেরকে একটু বলা যায় না, ওনার জন্য ভালো হয়ে যায়। তা আমি বলি যে ওনাদেরকে যদি ভালো হয়ে যেতে বলাই হয় তাহলে আপনার দরকারটা কি? তারা যদি ভালোই হয়ে যায় তাহলে আপনার দরকারটা কি? এখানে যদি গরমই না থাকে তাহলে এসির প্রয়োজন আছে? এখানে যদি অন্ধকারই না থাকে তাহলে লাইটের প্রয়োজন থেকে অনুভব করবে? আমার তো মন বলে যে আল্লাহ তাআলা কাউকে কাউকে দিয়ে অপরাধ করাচ্ছেন এই কারণে যে আল্লাহ তাআলা তার এই পছন্দনীয় বান্দাদেরকে জাতির নেতৃত্ব তুলে দিতে চান। এর অর্থ এই নয় আমরা চাই কে অন্যায় করুক, কিন্তু এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সুন্নাহ। এই সুন্নাহর ব্যতিরেকে আপনি করতে পারবেন। সুতরাং আপনারা এটা মনে করলে হবে না যে ভাই ওনাদেরকে একটু ভালো হয়ে যাইতে বলেন, আর বললেন ভালো হয়ে গেল। ব্যাপারটা এরকম নয়, বরং আলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্যই অন্ধকারকে সামনে দিয়েই আল্লাহ তাআলা আলোর প্রয়োজনীয়তা অনুভব করান। গরমের প্রয়োজনীয়তা দিয়ে মানুষকে উপলব্ধি করান যে তোমার ঠান্ডার কেন প্রয়োজন, ঠান্ডার কদর কখন বাড়ে, ভালোর কদর কখন বাড়ে, মুত্তাকিদের কখন কদর বাড়ে, যখন জাহিলিয়াতের অন্ধকার আমাদের উপরে চেপে বসে। যার কারণে আমরা দেখি যে আগে লইগে বৈঠা ছিল, এখন পাথরের আঘাতে মানুষকে হত্যা করা হচ্ছে। এই জাহিলিয়াতের আধুনিক রূপায়ণ, এই জাহিলিয়াতের নব্যতার, এই জাহিলিয়াতের ডিজিটালাইজেশন, এই যুগকে সামনে রেখেই মূলত আমাদেরকে 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নে নিজেদেরকে আরও যাচাই বাছাই করে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন 19 জুলাই এই আন্দোলনের একটা মাইল ফলক রচিত হবে, একটা হিস্ট্রিক্যাল ওয়ে আমরা তৈরি করব, যেই ঐতিহাসিক ধারার মাধ্যমে আমরা দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারি, যেই ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে আমরা আমাদের শৃঙ্খলা বিভাগকে সবচেয়ে বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবো। আমাদের যদি অন্য কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালনে আমরা নিজেদেরকে নিবেদিত করতে পারবো। আমাদের পানি স্যানিটেশনের দায়িত্ব থাকতে পারে, আমাদের অন্য খাদ্য বিভাগের দায়িত্ব থাকতে পারে। আমাদের এখন থেকে আমি পরিস্থিতি বিবেচনায়, এটা শাহিন আহমেদ খান সহ এখানে যারা আছেন নিজ দায়িত্বে এটা কখনো কখনো প্রয়োজনে করবেন, যে এখনকার পরিস্থিতি বিবেচনা আমাদের নিজেরা ফাঁকে ফাঁকে ঘুরে দেখে আসবেন। আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু গত 2 দিন আগে আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি গিয়ে ওখানে কাজ উদ্বোধন করে এসছেন, এবং আমরা তারও আগে আমাদের টুকটাক কাজ আমরা শুরু করেছি। এখন বলা যায় যে কিছুটা দৃশ্যমান। সুতরাং এখন কোনো জায়গা থেকে কেউ কেউ চাইলে ষড়যন্ত্র করতে পারেন। ষড়যন্ত্রের জন্য আমরা প্রস্তুত থাকবো, আল্লাহর কাছে সাহায্য চাইব, কিন্তু আমরা এটাও ঠিক করব যে প্রয়োজনে আমাদেরকে না বলা সত্ত্বেও আমরা মাঝে মধ্যে 10 জন 15 জন 20 জন 30 জন গ্রুপ গিয়ে ঘুরে ঘুরে একবার যাই ওখান থেকে আসবো। পারবো ইনশাআল্লাহ? যাবেন, এটা তো আপনাদের জায়গা, এটা তো আপনাদের নিজস্ব অবস্থান। এই অবস্থানে তো আপনাদেরকে বলার দরকার নেই, আর বলা হলে তো নিজেরা যাবেনি, বলা হলে তো নিজেরা ভূমিকা রাখবেনি। সেই ভূমিকায় আপনাদেরকে নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে যে আমার এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে সুন্দর স্টেজ আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি, এখানে আরও অন্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে। আমি আশা করব যে পল্টন ইতিমধ্যে কাজ হয়তো শুরু করেছে, আমাদের ফেস্টুন লাগানো, আমাদের ব্যানারগুলো লাগানো। আমি মনে করি এই কাজগুলো যে বাকি থেকে থাকে তাহলে কাল থেকে সর্বোচ্চ কালকে বা পরশুর মধ্যে আমাদের ঢাকার শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানের প্রাণকেন্দ্র হিসাবে ঢাকার এই পল্টন থানাটাকে এমনভাবে সজ্জিত আমাদের করার পরিকল্পনা আলোকে চেষ্টা থাকা উচিত, যে কেউ দেখলে যেন বুঝতে পারে 19 তারিখে কিছু একটা হতে যাচ্ছে। এটা কি পারবো আমরা ইনশাআল্লাহ? প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক গলিতে গলিতে আপনারা আপনাদের প্রত্যেকটা ফ্লাইওভার, প্রত্যেকটা টার্নিং পয়েন্টে সেখানে আপনারা নিজেদেরকে এনগেজ করবেন। আপনারা থানার সাথে পরামর্শ করে আপনি সেখানে জায়গাটা নির্ধারণ করবেন যে আমার এই কাজটুকু আমি সম্পন্ন করব। আমরা আমাদের যে স্পটটা আছে সেই স্পটটাকে আমরা কালারফুল করব। কারণ উপস্থিতি শুধুমাত্র আপনি যেমন ব্যক্তিগতভাবে টার্গেট নেবেন, শুধু টার্গেট না, টার্গেটের পাশাপাশি আপনি এমন একটা আবহাওয়া, এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করবেন যেই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি জাতির মধ্যে একটা আশা তৈরি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ঢাকা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখনই আমাদের সামনে কিছু কথা বলবেন। আমি দুটো কথা বলে শেষ করি। যেটা বলছিলাম যে আপনারা উপস্থিতির জন্য যেমন টার্গেট নির্ধারণ করবেন,
আবার এই পল্টনটাকে এমনভাবে কালারফুল করা, এখানকার প্রত্যেকটা অলি গলিতে আপনাদের প্রচার মিছিল হওয়া, লিফলেট বিতরণ করা, মানুষের কাছে বারবার যাওয়া, যেটা বলেছি যে জনে জনে বারে বারে আপনারা মানুষের কাছে পৌঁছা, সেটার অংশ হিসেবে আপনি একবার কথা বলবেন। কিন্তু আপনি যদি একটা ভালো ফেস্টুন দিতে পারেন, আপনি যদি একটা ভালো আপনার গলিতে একটা ব্যানার দিতে পারেন, আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি সুন্দর করে আপনি কালারফুল ব্যানার সেখানে যে ডিজাইন করা আছে সেটা ঝুলিয়ে দিতে পারেন, পোস্টার একবার লাগানো হয়েছে আর একবার পোস্টার লাগানো, মাইকিং যেটা শুরু হয়েছে এটাকে আরও সুন্দর করে করা, মাইকিংটাকে প্রয়োজনে কোনো কোনো জায়গায় স্থায়ী করে দেওয়া, অফিস মানে সকালবেলাটা রাত্রি 9টার পর এই টাইমটুকু বাদে যে সময়টুকু আছে সেই সময়টুকু কাজে লাগানো, এই কাজগুলো করার মধ্য দিয়ে আমরা আগামী 19শে জুলাইয়ের প্রোগ্রাম সফল এবং সার্থক করার জন্য সবাইকে প্রস্তুত থাকবো এখন থেকে ইনশাআল্লাহ। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসবেন, আমরা তো বিশ্ববিদ্যালয়ে সাথী সমাবেশ করেছি। প্রথমে টাইম ছিল 9টা, এরপরে 11টা, এরপরে 12:30, তারপরে বুলবুল ভাই আসবেন, বললো যে না আসবেন উনি। বললাম কয়টা? এখন তো 12:30 বাজে। বলছেন উনি 1টার মধ্যে চলে আসবেন। 2টা, 2:30 বাজে। 2:30টার সময় প্রোগ্রাম করে এরপরে বক্তব্য 1 থেকে 1 ঘন্টা দিচ্ছেন। আমরা মনে করছি দেরি করে আসছে, হয়তো 15 মিনিট কথা বলবেন। তো দেরি করে আসার কারণে উনি যে আরও প্রস্তুতি ভালো নিয়েছেন এটা তো আমরা বুঝতে পারিনি। তো 1 ঘন্টা বক্তব্য দিয়ে আমরা ভোরবেলা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠাই দিছি। তখন আমি ইউনিভার্সিটির সভাপতি, হেলাল ভাই সাক্ষী আছেন এগুলো। তো সুতরাং বুলবুল ভাই আসবেন, মনে করার কারণ নাই দেরি করে আসবেন, কম বক্তৃতা দেবেন। আমরা ধরে রাখতেছি আপনাদের। তো প্রস্তুতির সভা মূলত বুলবুল ভাই এসে কথা বলবেন। আমি আপনাদের কয়েকটি কথা একটু স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি। ভাইয়েরা দেখেন, আমরা 10 জুন 2024 সালে না 2023 প্রোগ্রাম করেছি না ডিপ্লোমায়, 23-এ। দেখেন সময় কত দ্রুত চলে যায়। 10 জুনের প্রোগ্রামটার জন্য আমাদের কি পরিমাণ হৃদয়ে হাহাকার ছিল মনে পড়ে? কি অস্থিরতা, কি টেনশন, কি পেরেশানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওটা এক ধরনের অ্যাচিভমেন্ট এবং এক ধরনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা সেদিন আমরা শেষ করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই তুলনায় এই প্রোগ্রামটায় উপস্থিতি আমাদের আসলে কোনো বক্তব্যের দরকার আছে, কোনো প্রস্তুতি দরকার আছে? মানে শুধু ওই দিনের কথা স্মরণ করলে বা তার আগের 2 দিনের কথা বা আগের 3 দিনের কথা স্মরণ করলে এরকম একটা পরিস্থিতি আল্লাহ তাআলা দান করেছেন, এটার কাফফারা হিসাবেই তো আমাদের পল্টন থানা থেকে 50,000, 60,000, 70,000 লোক নিয়ে এখানে আমাদের অংশগ্রহণ করা উচিত কিনা বলেন? উচিত। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনারা এটা অন্যভাবে নিয়েন না যে আপনারা এইগুলো সওয়াব কেউ কামাই করছেন না, আমি একাই করছি, এটা মনে করার জন্য এটা বলছি। ধরেন আজকের এই প্রোগ্রামে আসছেন, দাওয়াত পেয়েছেন, পাওয়ার পর থেকে আল্লাহর কাছে খুব সাহায্য চাইছেন, আল্লাহ কি হবে, গ্রেপ্তার হয়ে যাব, কোনো ঝামেলা হবে। এরপরে দোয়া দুরুদ পড়ে মাথায় ফু দিয়েছেন, 3 কুল পড়ছেন, তারপরে সূরা কি বলে আয়াতুল কুরসি পড়ছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। আমি তো এই দোয়া এখন 2-1জনকে জিজ্ঞেস করলে ভুলেও গেছে, অনেকের মনেও নাই। আর একটা সময় ছিল তো আমরা নামাজের মধ্যে দোয়া পড়ছি। আমি বললাম যে এই দোয়া পড়েন, কয় মাসুদ ভাই দোয়া সূরার মধ্যে এগুলো পড়ি এখন। আমি বললাম এটা কি করলেন? কয় ভাই এমনি মনের মধ্যে চলে আসে। কারণ ওই সময় তো নামাজে রুকু অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে, পিছন থেকে পুলিশ আইসা ধরে নিয়ে গেছে। তো এই বেচারার দোষ কি? সে তো নামাজের মধ্যে ভয় আছে যে কখন আমার আমি রুকুতে থাকবে, পিছন থেকে কোমর ধরে এসে নিয়ে গাড়িতে উঠাই দিই। আর এখন আপনি বলেন যে আজকে পুরো এই খবর পাওয়ার পর থেকে একবার ওই দোয়া পড়ছেন যারা, তারা হাত জাগান তো। খবর পাওয়ার পর থেকে এই প্রোগ্রামে এখন আমার কথা শুনছেন, এই আমার কথা শোনার পরে যারা পড়ছেন আর হাত জাগায়েন না। এরা বাদে এই টাইমটুকুর মধ্যে একবার ওই দোয়া পড়ছেন। আমি হাত জাগাইতে বলে আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না ভাইয়েরা, এটা শুকরিয়ার জন্য বলছি। আমি মাঝে মধ্যে আমি বলছি এটা বোঝার জন্য, আবার বলছি আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না করেন। আপনাদেরকেও আমি তাচ্ছিল্য করার তো প্রশ্নই নেই, এখানে আমার চেয়ে সবাই আল্লাহর প্রিয় মানুষ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি যখন সুবহানাল্লাহ পড়ি মাঝে মধ্যে, মানে গাড়িতে রিকশায়, তখন চিন্তা করি এখন তো আলহামদুলিল্লাহ পড়া উচিত।
আবার যখন আলহামদুলিল্লাহ বারবার পড়ি তখন চিন্তা করি এখন তো আমার ইস্তেগফার বেশি করা উচিত। আবার যখন ইস্তেগফার পড়া শুরু করি তখন আমার চিন্তা হয় যে এখন তো মানে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, এইটা এখন আমার বেশি পড়া উচিত। কারণ এখন কোনটা করব? সুবহানাল্লাহ, আল্লাহ এত বেশি চাওয়ার চেয়ে আমাদেরকে এত বেশি দিয়েছেন যে আল্লাহর এই অহদানিয়াত, তার এই ক্ষমতা দেখে আমি আশ্চর্য প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছি না আমরা এই যা এখন হচ্ছে এগুলো কিছু চিন্তা করছেন আপনি? কিছু চিন্তা করেন, তাতে আপনার সবসময় সুবহানাল্লাহ পড়া উচিত। আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন তখন তো আপনি আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে আবার তো আপনার চিন্তা করা উচিত যে এত ভালো পরিবেশ, সেই অনুযায়ী যেই পরিমাণ আপনার কাজ করা দরকার সেই কাজ কি আমরা করতে পারতেছি? তাহলে কি পড়া উচিত? ইস্তেগফার করা উচিত যে আল্লাহ আমি তো কিছুই কাজ করতে পারি না, এত ভালো পরিবেশ, এত সুন্দর অবস্থা, সেই অবস্থায় আমি এখনও রোপণ হইতে পারি নাই, বা সেই অবস্থায় এখনও আমি একটা দাওয়াত ইউনিট থেকে সাংগঠনিক ইউনিটি নিতে পারি নাই, সেই অবস্থায় আমি এখনও 5টা সেট বই বিতরণ করতে পারি না, সেই অবস্থায় আমি আমার ওয়ার্ডে এখনও লোক বৃদ্ধি করতে পারি না। তো আমাদের ইস্তেগফারের উপর থাকা উচিত। তাহলে সুবহানাল্লাহ পড়লে আলহামদুলিল্লাহর দিকে আপনি ধাবিত হওয়া উচিত। আলহামদুলিল্লাহ পড়লে আপনি অস্থির হয়ে যাওয়া উচিত কখন ইস্তেগফার পড়ব। ইস্তেগফার পড়লে আপনার অস্থির হয়ে যাওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস নাস্তাগীস পড়তাম, এখনকার পরিস্থিতিতে তার চেয়ে বেশি পড়ি। ওই ভয়ে যে আল্লাহ না করুন আমরা যখন এই কথা মনে করি যে যখন ইমানদাররা, যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয়, সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে? আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয়, সেই যুদ্ধে কি হয়েছে? দিস ইজ হিস্ট্রি। তাহলে তো আপনার এই সময় বেশি ইস্তেগফার পড়ে, বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিপদ এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন, এই মানসিকতায় তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত। আমি এই প্রসঙ্গটা তুলেছি শুধু এই কারণে নয় যে আপনাদেরকে দোয়া শেখানোর জন্য, এগুলো আপনারা আমার চেয়ে অনেক ভালো পারেন। আমি এই প্রসঙ্গটা তুলেছি যে এই কাফারা আমরা আদায় করব আগামী 19শে জুলাই। আল্লাহ তাআলা যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটার কাফারা আমরা আদায় করব ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, যে পরিস্থিতিটা আপনি পেয়েছেন, এই পরিস্থিতি আমার ওয়ার্ড, আমার ইউনিট, যত আমি হিসাব করি, কোনো হিসাবে আপনি ক্যালকুলেটিভ হিসাবে এখানে 50,000 লোক আরও 5 বছর পর আপনি উঠাতে পারবেন। এটা তো আমাকে বলে লাভ নেই, আমি তো পল্টনের একজন কর্মী ছিলাম, তো এখনও তো আপনাদের কর্মী আছে, এখন আপনাদের থানায় বসবাস করি, আবার এই থানায় সাংগঠনিকভাবে কর্মী হিসাবে এখানে জামাতির যোগ দেওয়ার পর এখান থেকে কাজ শুরু করেছি। প্রথমে কিছুদিন মিরপুরে ছিলাম, তারপর এখানে চলে আসছি। সুতরাং সেই পল্টন সম্পর্কে যে আমার একেবারে ধারণা নাই ব্যাপারটা তা না, এখন হয়তো অনেক বেশি ধারণা এখানে যারা দায়িত্ব পালন করে তাদের আছে, আমার একটু কম আছে। কিন্তু কোনো হিসাবে আপনি 50,000 লোক এখান থেকে উপস্থিত করতে পারবেন না। তাহলে কি করতে পারবেন? আবার একটা হিসাব আপনি দাঁড় করালে 50,000 না, আপনি হয়তো এমন পরিস্থিতি তৈরি করতে পারবেন তাতে আনকাউন্টেবল 50,000, 60,000, 70,000 না, এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি এখান থেকে আপনি করার পরিবেশ তৈরি করতে, সেই পরিস্থিতিটা হচ্ছে আপনার দায়িত্ব। আর সেই পরিস্থিতিটার জন্য কি করণীয়? সেই পরিস্থিতির জন্য 5টা করণীয়। এটা বলে আমি কথা শেষ করব। আশা করি এর মধ্যে বুলুল ভাই, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন দ্রুত আমাদের মাঝে বুলুল ভাইকে নিয়ে আসা তৌফিক দেন। বুলুল ভাই একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, আমি ওখানে ঘোষণা দিয়ে আমি চলে আসছি এবং বুলুল ভাই আমাকে পাঠাই দিচ্ছে যে আপনি চলে যান, আমি আসতেছি। তো মিটিংয়ে তাহের ভাই ছিলেন, তাহের ভাই মানে বুলুল ভাইয়েরও আগে তাহের ভাই বক্তৃতা দিতে চলে গেছেন, তাহের ভাইয়ের আর একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। 1 নম্বর হচ্ছে আপনি আপনার পল্টনে অবস্থান করেন অথবা যেখানে আপনি অবস্থান করেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না। আমি মাঝে মধ্যে বলে থাকি এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে 70 ভাগ আর প্রোগ্রামের দিন হয় 23 ভাগ। কয় ভাগ? আগে কয় ভাগ আর প্রোগ্রামের দিন? এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে, প্রোগ্রামটা তো হওয়া উচিত 3 দিন ব্যাপী। কয় দিন ব্যাপী? কথা বুঝেন নাই? যে আয়োজন করে হচ্ছে, যে টাকা খরচ করে হচ্ছে, যে শ্রম আপনারা দিচ্ছেন, তাতে কয় দিন ব্যাপী হওয়া উচিত? 3 দিন ব্যাপী। হচ্ছে তো 2 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী। বলে 1 দিন ব্যাপী। এটা কি সকাল 6টায় শুরু করবো, সন্ধ্যা 6টায় শেষ হবে? কয় ঘন্টা ব্যাপী প্রোগ্রাম? কয় ঘন্টা?
2টায় শুরু হবে, 5:30টায় শেষ হবে। কয় ঘন্টা হইল? 3.5 ঘন্টা একদম কাটায় গুণে ধরে কর্মসূচি সেট আপ করা আছে। আমির জামাত বলেছেন 5:15টার মধ্যে শেষ করতে পারলে ভালো, দেখবেন চেষ্টা করে এর মধ্যে নিয়ে আসা যায় কিনা, কারণ আমরা নামাজের কোনো বিরতি নেই। জোহরের নামাজ আগে পড়ে নেবে আর প্রোগ্রাম শেষ করে সবাই আসর পড়বে। সুতরাং এটা নিয়ে যেন কোনো স্থলে কথা হওয়ার সুযোগ না থাকে। 5:15টায় করতে পারলে অ্যাটলিস্ট আমরা 5:30টার মধ্যে ক্লোজ করবো। তার মানে এত আয়োজন করে আমাদের প্রোগ্রাম হলো মাত্র কয় ঘন্টা? তাহলে 3.5 ঘন্টার প্রোগ্রামে কি আপনি 100% অ্যাচিভমেন্ট হবে এখানে? না, এখানে 100% অ্যাচিভমেন্ট 3.5 ঘন্টায় না, 3.5 ঘন্টা হবে 30% অ্যাচিভমেন্ট। আর বাকি এই এখন আজকে এখান থেকে যদি সিদ্ধান্ত নেন যে জনে জনে শুধু দাওয়াত না, জনে জনে বারে বারে আমি দাওয়াত পৌঁছাবো, 2টা শব্দ বলেন, জনে জনে, জনে জনে, বারে বারে, দিস ইজ অ্যাচিভমেন্ট 70%। ওই লোকটা আসবে কিনা আসবে না সেইটা পরের কথা। এই বারবার বলার পরেই হয়তো তার মধ্যেই হবে, বুঝলাম না জামাত এক প্রোগ্রাম নিয়ে যে অবস্থা করতেছে, এবার তাদের নিশ্চয়ই কোনো একটা, তার ভাষায় মতলব হইতে পারে। মতলব তো আবার কোনো মানে উপজেলার নাম বলে নেই। এই মতলবের কেউ লোক থাকতে পারেন যে টার্গেট করে আমার উপজেলা ধরছে। এই মতলব অর্থ থানা না, এই মতলব অর্থ হইল কোনো একটা ধান্দা আর কি। তো কেউ কেউ তো এটা মনে করতে পারে যে জামাত ইসলামীর এবার একটা ধান্দা আছে, নাহলে এইরকম দাওয়াত তো এর আগে কোনোদিন পাইনি। একজন মেসেজ দিছে, একজন ফোন করছে, কালকে এসে একজন সরাসরি দাওয়াত দিয়ে গেছে, আরেকজন ওর বলছে যে ভাই 19 তারিখের প্রোগ্রাম নিয়ে আপনার সাথে আমার একটু কথা আছে। আরেকজন ওর বলছে ভাই আপনাকে কিন্তু আমি নিয়ে যাবো, আপনি কিন্তু অন্য কারোর সাথে যাবেন না, কারণ আপনি আমার টার্গেটে, আমার কিন্তু মানে একটা কোটা আছে। একজন আমাকে বলছে কয় মাসুদ ভাই আমাকে 3 জনে টার্গেট করছে, তার নাকি কোটার মধ্যে আমি আছি। তো আপনাদের কোটাটা কি? আমি বললাম ভাই কোটা ওই যে শেখ হাসিনা যেটা বাতিল করে দিয়ে গেছে ওইটা আমরা ফেরত নিয়ে আসছি। 3 জন তার টার্গেট করছে, তার কোটার মধ্যে তারে রাখছে। এখন বলছে যে ভাই আমি ঠিক করতে পারতেছি না আমি কার সাথে যাব। আমি বললাম আল্লাহ ভরসা, একজনের সাথে গেলেই হবে, আপনি মূলত হাজির হইলেই হয়েছে। বললো যে আমি না গেলে কি ওই ভাইয়ের কোনো ক্ষতি হবে? আমি বললাম তা হবে। মানে উনি ভাবতেছে এমনভাবে ধরছে যে তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা, মানে একেবারে যেটাকে আপনারা বলেন যে ছাই দিয়ে ধরার মতো আর কি। তো 3 দিনই বলে রাখছে তাকে। তা আমি বলছি যে জনে জনে বারে বারে এমনভাবে আপনি দাওয়াতি কাজ এখন মানুষের মধ্যে করা, যা এটার মধ্য দিয়ে আমাদের ইলেকশনের একটা ওয়ার্ক যেন আমরা, ভাই আমাদের প্রত্যেক কথার মধ্যে, প্রত্যেক কাজের মধ্যে। আমাকে অনেকে বলে মাসুদ আপনি যাই করেন, যাই বলেন, আপনারা দেখি যাই করেন, একটা কথা আপনারা সবসময় বলেন। আমি কী বলি? ওই যে ইসলামের বিজয়, দিনের বিজয়। আমি বললাম ভাই আমাদের ওইটুকুই আমাদের পুঁজি, আমাদের পুঁজি ওইটুকু, আমাদেরকে আল্লাহ পাঠাইছি তো ওটার জন্য। আমরা এইটুকু বোঝার চেষ্টা করছি। এই বুঝটা নিশ্চয়ই আমাদের ব্যক্তি কোনো বাপদাদার কাছ থেকে শোনা না, এটা কোথা থেকে? মহাগ্রন্থ আল কোরআন থেকে। তো এই বিজয়ের জন্য তো আগে বুলেটের যুদ্ধ ছিল, এখন ব্যালটের যুদ্ধ। সেই যুদ্ধটার বছরে এবছর, সেই সময়টা আমাদের সামনে। তো একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোলপোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে? আমরা 17 বছর দিনের কাজ করছি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, রিমান্ড, নির্যাতন সব সহ্য করেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয় সেই দিনের রাতটা কেমন ছিল? সেই রাত 10টা, প্রত্যেকটাই তো রাত 10টায় হয়েছে। ওই 9:30, ওই 9টার কথা একটু মনে করেন। না শুইতে পারছেন, না বসতে পারছেন, না দাঁড়াইতে পারছেন, না হাঁটতে পারছেন, না কিছু করতে পারছেন। এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম ডিবক্সের মাঝখানে আপনি ঘুরপাক খাচ্ছেন, জাস্ট একটা কিক করলে আপনার গোলটা হয়ে যায়। এখন আমাদের সামনে যে সময়টা, সেই সময়টার সাথে এই সময়টা মিল আছে না নাই? এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রাহমাহুল্লাহ বলতেন 10 মাস 10 দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে, এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ 10 দিন। কোন 10 দিন? শেষ 10 দিন। ওই সময়টা যেমন অসম্ভব কষ্টের, ওই সময়টা যেমন অসম্ভব চ্যালেঞ্জের। আগে 3 মাসে একবার চেক আপ করাইতে হতো, এখন প্রতিদিন চেক আপ করাতে হয়, অথবা প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ডাক্তারকে আপনি ফোন করেন সব ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে, সব ঠিকঠাক আছে। কষ্টও বাড়তেছে, আবার লোভও বাড়তেছে, আবার আনন্দও কাছাকাছি হচ্ছে। প্রফেসর সাহেব বলতেন যে একটা নবজাতক সন্তানকে পাওয়ার জন্য শেষ 10 দিনের স্পিডটা যেমন, আমরা কিন্তু এই বছর 2025 সালের এখনকার এই সময়টা, আগামী 19 জুলাইয়ের প্রোগ্রামটা শুধু একটা প্রোগ্রাম না, আমরা বল নিয়ে ডিবক্সে আছি এবং আমরা ওই দিন ডিবক্স থেকে আমাদের বলটা
গোলে মারার জন্য আমরা একটা ফ্রি কিকের প্রস্তুতি নেব, যাতে আমাদের গোলটা আমরা 2026-এর যে নির্বাচন হবে সেই নির্বাচনে গোলটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এই স্পিরিটটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার 50,000, 60,000, 70,000 আপনার গুনতে হবে না, এইটা আপনার গুনতে হবে না। আমি ভাই গোনাবাসা যে পছন্দ করি না তা না, গোনাবাসা তো করতেই হয়। আমাদের ডাক্তার তাহের ভাই আমাদের জোন মিটিংয়ে ছিল, বলছে যে তোমাদের এইসব গোনাবাসার মধ্যে আমি নাই, তোমরা ওই যে ঠিকঠাক করছো কি কোটা টোটা 100, তারপরে 200 ইউনিট, রোকনদের এইটা, কর্মীদের এইটা তোমরা করছো করো, কিন্তু আমি এর সাথে আমি নাই। আমি আসি হচ্ছে যে উপস্থিতিটার এমন একটা ফ্লো তুলতে হবে আনকাউন্টেবল, তুমি দেখে নিজেই বলবা যে আমি তো এত বেশি আশা করি নাই। এরকম একটা পরিস্থিতিকে আমরা তৈরি করতে পারবো পল্টনে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা দেখেন ভাইয়েরা, আমি ওই আজকেও এক জায়গায় বলছি আপনাদের পল্টনে এক ভাইকে কথা বলতে বলছিলাম যে বাংলাদেশ থেকে লোকেরা আসবে পল্টন ঢাকায় প্রোগ্রাম করতে, ঢাকা থেকে যাবে সোহরাওয়ার্দী উদ্যানে। আর আপনারা আসেন কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানেই তো আসেন। আপনারা আসেন কোথায়? মানে যেখানে আসেন ওই দিন এই পর্যন্ত আসতে পারবেন কি না, না আসতে পারলেই তো ভালো নাকি? আমরা এই পর্যন্ত আসতে চাই না, আমি চাই যে আপনারা ফকিরাপুল থাকবেন। কোথায় থাকবেন? কিন্তু আপনারা তো ওই যে আমি ইউনিভার্সিটির কথা মাঝে মধ্যে বলি যে টার্গেট নিয়েছিলাম আমি একদম এরকম ফার্স্ট কারে নবীন বরণে অংশগ্রহণ করব, আমারে দায়িত্ব দিয়ে দিয়েছে 4 কিলোমিটার দূরে। তো পল্টন থানার ম্যাক্সিমাম ভাইদের স্বেচ্ছাসেবক এইটা ওইটা মিলে এরকম দায়িত্ব থাকার সম্ভাবনা আছে। তাতে তো আপনাদের মনে কষ্ট আছে নাকি? কষ্ট নেই, কষ্ট নেই আমাদের। আমরা চাই যে আমাদের ঢাকার বাইরের ভাইয়েরা অথবা ঢাকার আশপাশের ভাইরা এসে এমন অবস্থা তৈরি করুক যে আমরা এসে দেখবো যে ফকিরাপুল থেকে আর মিছিল সামনে আগানো যাচ্ছে না। কিন্তু ওই যে ফকিরাপুলে যে ভাইরা দাঁড়ানো থাকবে, বা নাইট অ্যাঙ্গেলে যারা দাঁড়ানো থাকবে, বা দৈনিক বাংলায় যারা দাঁড়ানো থাকবে, বা বাইতুল মাকরম উত্তর গেটে দক্ষিণ গেটে যারা দাঁড়ানো থাকবে, এই ভাইরা দেখবে যে তাদের পর্যন্তই শেষ না। তারা দেখবে যে আমাদের পিছনে কাদের ব্যানার, কাদের ব্যানার? নয়া পল্টনের ব্যানার। আমাদের পিছনে হলো দৈনিক বাংলার ব্যানার, আমাদের পিছনে হইল এই ইসের ব্যানার। না না, পল্টন থানারগুলোর কথাই বলতেছি। থানারই যে ওয়ার্ডগুলো আছে আপনাদের, বিজয়নগরের ব্যানার আমাদের পিছনে দাঁড়ায় আছে। এইটা যখন ওনারা দেখবে তখন ওনারা গিয়ে এলাকায় আলোচনা করবে যে এবার প্রোগ্রাম একটা হয়েছে। এই পরিস্থিতিটা তৈরি করার জন্য ঢাকার বাইরে থেকে যারা আসুক তারা তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা চাই এই ভাইদেরকে আটকে রাখার জন্য আমাদের পক্ষ থেকে যা করা দরকার আমরা সেটাও করবো ইনশাআল্লাহ। এই জায়গাটা এই কারণে বলছি যে ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসবে, ঢাকা থেকে সোহরাওয়ার্দী যাবে। আমার এলাকার লোকদের সাথে তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বিভিন্ন এলাকার ভাইদের রিসিভ করার জন্য আপনারা প্ল্যান করতেছেন না? কাউকে নাস্তার কথা বলছে, কাউকে গেঞ্জির কথা বলছে, কাউকে ক্যাপের কথা বলছে, কাউকে বলছে যে ভাই যাওয়ার পরে একটু থাকেন কিন্তু আমাদের সাথে চা খাবেন, বা আপনাকে চা খাওয়ার কথা বইলা মূলত পুরো বিলটা আপনাকে দেওয়ার কথা অফার করতেছে। এরকম নানান কিছু তো হচ্ছে, তাই না? বলছে ভাই আপনার কিছু করতে হবে না, শুধু আমাদের সাথে একটু নাস্তা করবেন আর কি। তার মানে পুরো টাকাটা আপনি দিয়ে আসবেন, মানে একটা কালেকশন করতেছে আর কি। তো এই কাজগুলো যারা করতেছে আপনার তো এরকম কিছুই করতে হচ্ছে না। আপনাকে আমরা বলছি আপনি 12টায় রওনা দিবেন যাতে 1টার মধ্যে পৌঁছতে পারেন, আর আপনার তো তার চেয়েও কম সময় রওনা দিতে হবে। এই যে আব্দুর রব ভাই হয়তো 12:15 মানে ঘুম টুম দিয়া সুন্দর করে একদম মানে মেকআপ টেকআপ কইরা তারপরে দেখা গেল যে 12:30 1টার দিকে একটা মিছিল নিয়ে সমানে সামনের দিকে যাইতেছে, সব ঠেলে ঠুলে সে একদম স্টেজ পর্যন্ত যাবে না? যাবে না? যাওয়ানোর ক্যাপাসিটি আছে, কোনো অসুবিধা নেই। যদি ওই ঠেলে যাইতে পারে যাবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা শৃঙ্খলার কোনো ঘাটতি করব না। এই যে 12:30টায় উঠে আপনি ঠান্ডা মাথায় সোহরাওয়ার্দীর মানে প্রোগ্রাম দেখার জন্য আপনি পৌঁছতে পারতেছেন, এই শুকরিয়া আদায় কি খালি মানে মানে আপনাদের করতে হবে না অন্য জায়গায় আলাদা করবে? এই শুকরিয়া কি তাদের করার সুযোগ আছে? এই সুযোগ তাদের নাই। তারা 2 দিন আগে কেউ কেউ রওনা দেওয়ার জন্য চিন্তা করতেছে, পুরো একদিনে ফুল প্রিপারেশন নিয়ে আসতেছে, আগের দিন রওনা দিবে, তারপর এসে কি করবে, যাবে কিভাবে, বিরাট একটা যুদ্ধ তাদেরকে করতে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আপনারা এই পল্টন তো এরকম কি অ্যাপ্লিকেশন করে চাইয়ে নিয়ে আসেন নাই যে আল্লাহ আমাকে মেহেরবানি করে 2025 সালে এরকম একটা প্রোগ্রাম হওয়ার সুবাদে আমাকে আপনি বাংলাদেশের অন্য কোনো জায়গার নাগরিক না বানাই, আমাকে মেহেরবানি করে পল্টনের নাগরিক বানাইয়েন। এই অ্যাপ্লিকেশন কেউ করছেন? তাহলে এই সুবিধাটা যে আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, সে আল্লাহর প্রতি অন্যরা আলহামদুলিল্লাহ যেভাবে বলবে আপনি ওই আওয়াজে বলবেন আর একটু জোরে বলবেন? অর্ধেক কয়, অর্ধেক কয় না। তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা বরকতপূর্ণ জায়গায় আপনাকে কবুল করেছেন। এটা আমি মাঝে মধ্যে আপনারা কি ভাবেন আমি জানি না, আমি এটা ভাবি ভাই।
পল্টনে আমার তো থাকার কথা না, আমার থাকার কথা আমার কোথায়, আমি তো সেখানে আমার থাকার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন, এটা আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য চয়েস করেছেন, হুয়াজতাবাকুম, এটার জন্য আপনাকে নির্ধারণ করেছেন। সুতরাং এই 2 নম্বর পয়েন্টটা এই কারণে বললাম, এটা মাথায় রাখবেন, এটা আপনার হক। বাংলাদেশে এরকম কোন জায়গা আছে যেখানে মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের পদধূলি আছে? এমন কোন জায়গা আছে মুজাহিদ ভাইয়ের রক্ত এখানে আছে? কোন জায়গা আছে হাফেজ শিবন ভাই, শহীদ জসিম ভাইয়ের রক্ত এখানে আছে? বাংলাদেশে এরকম কোন প্রান্তর আছে যেখানে 2006 সালে 28 অক্টোবর সংগঠিত হয়েছে, যেটাকে আর একটা বদরের সাথে তুলনা করা যায়? সেই জায়গার জন্য আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন। সুতরাং সেই ময়দান থেকে আমরা 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নে কি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার একটা বাহিনীকে, একটা গ্রুপকে আপনাকে কাউন্ট করতে হবে। 3 নাম্বার, সম্মানিত ভাইয়েরা, আমরা যে 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নের টার্গেটটা নিয়েছি, এই টার্গেটে আপনাকে এটা মাথায় ভালোভাবে নিতে হবে যে আমাদের প্রত্যেক ইউনিট, বা আমরা যে বলেছি যে এক ইউনিট থেকে 200 জন, একজন রোকন কমপক্ষে 100 জন, একজন কর্মী কমপক্ষে 50 জন, একজন সহযোগী কমপক্ষে 25 জন, টার্গেট নিয়ে আপনি কাজ করে এখানে আসবেন। এই টার্গেট নিয়ে যে কাজ করে আপনি এখানে আসবেন, এইটা করার জন্য আপনাকে এই দিকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে যে এখন থেকে আপনার মূল ফোকাসই হবে 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নটা হচ্ছে আপনার ধ্যান এবং জ্ঞান। যেখানে যাকে পাবেন, যেখানে যাকে পাবেন, ইভেন আমরা এটা পয়েন্টটা যোগ করে দিচ্ছি, আমাদের ভাবিদেরকে, আমাদের খালাম্মাদেরকে, আমাদের আপাদেরকে, আমাদের চাচি আম্মাদেরকে সালাম বলে তাদেরকেও দাওয়াতি কাজ কি করতে হবে, পৌঁছাইতে হবে। সে আসবে না, এটা কেউ কেউ জানতে চেয়েছেন, এটা আমরা সিদ্ধান্ত হয়েছে, অনেকে আমাদের বোনরা আপিল করেছিলেন, ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সামগ্রিক দিক বিবেচনায় আমরা বলেছি প্রয়োজনে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় শুধু বোনদের জন্য এরকম একটা সমাবেশ হবে, কারণ এই ভাই এবং বোনদের এরকম একসাথে একটা প্রোগ্রাম করার মতো এখন ক্যাপাসিটি আমাদের নাই, এবং 2টা প্রোগ্রাম কোনোটাই কি হবে না, ভালো হবে না। সেই জন্য এটা সেটেল করা হয়েছে, এইটা চিন্তা করার দরকার নেই। তাহলে এখন করতে হবে কি, বোনদের কাছে 3টা কথা পৌঁছাতে হবে। নাম্বার 1 দোয়া করা, নাম্বার 2 হচ্ছে তাদের সমস্ত রিলেটিভসদের কাছে আপনি যেভাবে বলবেন তার চেয়ে সে ভালো বলতে পারবে না? পারবে না? পারবে, সে মোটিভেট করতে পারবে, তার হাজব্যান্ডকে সে বলতে পারবে আমি যেতে পারবো না, তুমি যাবা, আমার পক্ষ থেকে আপনি যাবেন। তার ভাইকে বলতে পারবে, তার ছেলেকে বলতে পারবে, তার বাবাকে বলতে পারবে, তার নিকটাত্মীয়কে সে বলতে পারবে যে আমি যেতে পারতেছি না, আমার যাওয়ার সুযোগ নেই, বাট আমার পক্ষ থেকে এই পরিবারের 10 জন আপনারা ওই দিন প্রোগ্রামে যাবেন। এই কথাটা আমাদের বোনদের কাছে, ভাই দিদিদের কাছে, চাচিদের কাছে, খালারা যারা আছেন তাদেরকে দায়িত্বটা দিতে হবে যে আপনি যেতে পারছেন না, মা দোয়া করবেন, আর আপনি আপনার পক্ষ থেকে 20 জন, 25 জন, 30 জন লোককে এই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করার জন্য আপনার পক্ষ থেকে ব্যবস্থা নেবেন। নাম্বার 3 হচ্ছে আমাদের বোনদের কাছে আরেকটা জিনিসও পৌঁছাইতে হবে, সেটা হচ্ছে বোনদের মাধ্যমে এটা আমাদের নিশ্চিত করার সুযোগ যে ইন্টারনালি যে সমস্ত ভাইদের কাছে আমরা পৌঁছতে পারবো না, সেই সমস্ত ভাইদের, অর্থাৎ যারা কোনো না কোনোভাবে আমাদের তাদের কানেক্ট হয় নাই এখনও, আমরা যাদের পর্যন্ত পৌঁছতে পারবো না, সে সমস্ত ভাইদের কাছে পৌঁছার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। 4 নম্বর যে জিনিসটা আমি আপনাদের কাছে বলতে চাই, ভাইয়েরা দেখেন 2025 সালের এখনকার যে পরিস্থিতি, আমরা কখনো কখনো নিজেরা এখন বলতেছি যে ভাই আমাদের সারা দেশে আজকের, গতকালকের, বিশেষ করে 9 জুলাই মিটফোর্ডের সামনে যে ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর সাথে সম্পৃক্ত তারা এখন নতুন করে আবার জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কথা বলা শুরু করছে না? করে নাই? শুধু করে নাই, মানে কয়েক গুণ বাড়াই দিয়েছে। তার মানে বুঝতে হবে যে আপনার রাস্তাটা আগের চেয়ে আরও বেশি কঠিন হয়েছে, আর তারা একটা বড় বিপদের মধ্যে পড়েছে। বিপদের মধ্যে পড়ার কারণে আপনাকে টার্গেট করছে। টার্গেট করছে এই জন্য যে আপনি তাদেরকে ছাড়িয়ে যাচ্ছেন, এরকম একটা ভয় তাদের মধ্যে তৈরি হয়েছে। আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই আপনার পেজে গেলে এখন যেই পরিমাণে গালি দেওয়া পাওয়া যায়, আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এটা বোঝা যায়, এটা বোঝার একটা উপায় আল্লাহ তাআলা এই উপায় করে দিয়েছেন। এই সুন্নাত তো আমাদের না, এটা আমি কোনো ক্রেডিট বা আপনাদের কারো কেউ অনেকে আমাকে হতাশ করার জন্য মেসেজ পাঠায়, কয় ভাই কথাবার্তা একটু সাবধানে, কথাবার্তা একটু শক্ত, কথাবার্তা একটু নরম করে গুছাইয়া গাছাইয়া আর একটু করে মালিশ টালিশ দিয়ে বলা যায় কি না, তাহলে কারণ তারাও তো এই দেশে নাগরিক, তাদেরও তো আছে, তাদেরও তো ভোট দরকার। তাই বললাম সব আমাদের দরকার, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, খবরদার
ইসলামের বিপরীত কিন্তু চিন্তা এবং মতাদর্শের সাথে যদি সামান্যতম তুমি আপোষ করো, সামান্যতম নত হও, তাহলে তোমার ঘাড়ের উপরে বসে তারা ঘাড় মটকাবে, তোমার কোনো কল্যাণ হবে না। এটা কি আমাদের পরিস্থিতি বোঝা যায় না? যায় না। আমাদের এই ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য আপনাকে মাথায় নিতে হবে ভাইয়েরা, যে সময় এখন পৃথিবীটা, শুধু বাংলাদেশ না, আমি এটা আমার বুঝটা ভুল হইতে পারে, আল্লাহ মাফ করুন, যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে, এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নেই। এখন পথ একটা, ডু অর ডাই, এবং সেই ডু অর ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই। এইটা বুঝতে শফিকুল ইসলাম মাসুদ যদি ভুল করে, তাহলে আমি মনে করি শফিকুল ইসলাম মাসুদ ভুলের মধ্যে আছে। এখন কৌশলগত দিক বিবেচনায় হয়তো আপনি চিন্তা করতে পারেন, আপনি 2টা পয়েন্ট বলতে পারেন, আপনার 3টে পরামর্শ থাকতে পারে, কিন্তু আমরা যে জামানায় এসে পৌঁছেছি, কোন জামানা?